আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? তাহলে আমরা গত ক্লাসে সময়ের আপেক্ষিকতা এটা দেখছিলাম। তো সূত্রটা কি জানছিল? পি ইকুয়াল টু টি নট রুট ওভার ওয়ান মাইনাস পি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? আর এখানে টিটা গ্রেটার দেন টি নট, এটা আমরা পড়ছিলাম যে বড় ছোট এরকম হয়, তাই না? কারণ আমাদের এই যে অনুপাতটা আছে এটার ভ্যালুটা কি হয় জানি, 0 থেকে 1 এর মধ্যে হয়, এই জন্য। তো এইটা আমরা মনে রাখবো। আচ্ছা, আর টিটা কি জানি ছিল? টিটা টিটা কি জানি ছিল? টিটা ছিল গতিশীল কোনো কাঠামো তে থাকা কোনো ব্যক্তির সময় যদি স্থির কেউ মাপে, না আমরা যদি পৃথিবী থেকে মাপি। আর টি নটটা ছিল হচ্ছে ওই গতিশীল কাঠামোতে থাকা ব্যক্তি যে সময়টা মাপবে, তাই না? এরকম ছিল। তাহলে এইটাই ছিল। তো আমরা আগাই। ম্যাথ করতে হবে অনেকগুলা। ম্যাথ করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তো এটা তো খুব সহজ একটা ম্যাথ। কোন একটা মহাশূন্য যানে চড়ে তুমি 0.9 সি বেগে 1 বছর মহাশূন্যে কাটিয়ে আসলে পৃথিবীর সাপেক্ষে তোমার ভ্রমণকাল কত? তো এখন জাস্ট তোমাকে এইটা ফাইন্ড আউট করতে হবে, টি আর টি নট কোনটা। আমাকে একটু বললো যে এই 1 বছরটা এটা কি ধরবা, আর পৃথিবীর সাপেক্ষে যে ভ্রমণকালটা সেটা কি ধরবা। সূত্রটা তোমার এটাই, টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বলো তো, জলদি বলে ফেলো, কোনটা কি ধরবো? বের করতে হবে কোনটা। 1 বছর সময় কাটিয়ে এলো, এটা কি ধরবো? আর পৃথিবীর সাপেক্ষে যেটা চাইছে কোনটা আর কি, টি না টি নট? হ্যাঁ, টি চাইছে। আর এটা তাহলে কি টি নট নাকি? হ্যাঁ, টি নট। তাহলে আমাদেরকে টিটাই বের করতে হবে। এবং সেটা কত হবে? 1/√1 - 0.9 স্কোয়ার। এটা করলে যা আনসার আসবে সেটা। ওকে, ঠিক আছে। একটি দোলকের দোলনকাল 2 সেকেন্ড। যখন এই দোলকটি এত বেগে চলে তখন দোলকের সাথে চলমান কোনো পর্যবেক্ষকের ঘড়িতে দোলনকাল কত হবে? একটা দোলক যেটা দোলনকাল 2 সেকেন্ড, ওই দোলকটি 0.8 সি বেগে চলে। তো দোলকের সাথে চলমান কোনো পর্যবেক্ষকের ঘড়িতে দোলনকাল কত হবে? এখন জাস্ট এখানেও সূত্র সেটাই হবে, টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে টি নটটা আর টিটা কোনটা কি হবে, কোনটা বের করতে বলছে আসলে, এটা কত হবে এবং এটা কত হবে? অনব বলো তো। কি বের করতে হবে এখানে? কি বের করতে হবে, টি নট নাকি টি? কি বের করতে হবে? আর টি নটটা তাহলে দেওয়া আছে, তাই নাকি? আচ্ছা, আচ্ছা বলো তো কি হবে। এটাই হবে ও যেটা বললো, টি নট। তুমি কি বললা, টি বের করতে হবে তাই না? আর টি নটটা এটা, এটা টি নট। এটা কি ঠিক আছে রাইসা? এটা কি ঠিক আছে? এ অর্ণব, এটা কি ঠিক আছে?
কাজ করবা? জলদি বলো সময় নাই। শুনতে পাচ্ছ না? তো রাইসা শোনা যাচ্ছে কিনা বলো তো? রাইসা তোমার কথা শুনতে পাচ্ছি না। কি বলতেছো তুমি? মাইকটা অন করো। একবারে বাজে আচ্ছা। এখন কি ঠিক আছে? আচ্ছা আমাকে জলদি বলো এখানে এটা টি নট, ও বললো এটা টি নট হবে 2 সেকেন্ড আর টিটা বের করতে হবে, এটা কি ঠিক আছে? হ্যাঁ কি বললা? ওটাই? এটা অন্য বইটাই? এ তো ভুল বললা তোমরা। এ কেন ভুল বললা আমি তো বুঝলাম না। কি বলছে বলো তো? কোন একটা দোলকের দোলনকাল 2 সেকেন্ড, ওই দোলকটা একটা রকেটে আছে, ঠিক আছে, একটা রকেটে আছে যেটা 0.8 সি বেগে যাচ্ছে। সো এই রকেটের মধ্যে একজন পর্যবেক্ষক আছে দোলকের সাথে। তো ওইটাই বলছে যে ওই পর্যবেক্ষকটা দোলকের দোলনকাল কত মাপবে। তাহলে এই পর্যবেক্ষকটা কোথায় আছে? যেখানে দোলকটা আছে সেখানে আছে না? তাহলে আমরা কি জানি, যেখানকার ঘটনা সেখানে যদি থাকে তাহলে ওটা হবে টি নট, বাইরে কেউ যদি মাপে সেটা হবে টি। তুমি যেটা বললা এটা ভুল হলো। তোমাকে আসলে কি বের করতে হবে বলো দি? তোমাকে বের করতে হবে টি নট। চো, তোমাকে টি নট, কারণ মাপছে কে দেখো তো, পর্যবেক্ষক মাপছে। পর্যবেক্ষক কোথায় আছে? দোলকটা যেখানে আছে, যে রকেটে আছে সেই রকেটে আছে। তো সেটা হবে টি নট। আর এই যে টি 2 সেকেন্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাইরের কেউ মাপছে, মানে এখানে এখানে কেউ আছে পৃথিবীতে, সে বলছে এটা হচ্ছে 2 সেকেন্ড, ওই যে দোলনকালটা। আর তোমার পর্যবেক্ষকটা সে কত মাপবে সেটা চাইছে। তাহলে এখানে টি নটটা হচ্ছে 2 সেকেন্ড আর টিটাই বের করতে হবে। নাকি আমি ভুল বললাম? উম টি নট দোলনকাল, দোলকের সাথে চলমান কোন পর্যায়ের ঘড়িতে দোলনকাল কত হবে? হ্যাঁ, এটাই, এটাই, এটাই বের করতে হবে। বুঝতে পারছি? এইখানে আমি ভুল লিখছি আর কি। দাঁড়াও, এই টিটা হচ্ছে 2 সেকেন্ড, টি নটটা বের করতে হবে। বুঝছো? ক্লিয়ার করো, এটা ক্লিয়ার করো, নাহলে কিন্তু পরবর্তীতে আরো অঙ্ক পেঁচাবে। টি নটটা কি, যেখানে তোমার দোলকটা আছে পর্যবেক্ষক সেখানে আছে। তো আমরা প্রতিপাদন করার সময় পড়ছিলাম না, যেখানকার ঘটনা সেখানে যদি থাকে সেটা টি নট, বাইরে কেউ যদি মাপে সেটা টি। তো তোমার পর্যবেক্ষকটা কোথায় আছে? দোলকটা যেই ফ্রেমে আছে অর্থাৎ রকেটে সেখানে আছে, তো সেটা টি নট। যাই হোক, এরপরে এটা আমরা করি। 50 মিনিটে শেষ করার জন্য একজন অধ্যাপক তার ঘড়ি দেখে একজন ছাত্রকে একটা পরীক্ষা করতে দিলেন। ঠিক আছে, একটা পরীক্ষা করতে দিল, এক্সপেরিমেন্ট করতে দিল। ছাত্র ও অধ্যাপক পরস্পর এত আপেক্ষিক বেগে পরস্পরের দিকে ছুটছে। যখন অধ্যাপক বললেন সময় শেষ, তখন ছাত্রের পরিমাপে অধ্যাপকের ঘড়িতে কত সময় অতিবাহিত হয়েছে, এইটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের পরীক্ষার যে সময়টা সেটা হচ্ছে 50 মিনিট, এবং তোমার ছাত্র এবং অধ্যাপক দুজনেই পরস্পরের দিকে 0.98 সি বেগে ছুটতেছে, আপেক্ষিক বেগটা দিয়ে দিছে। ঠিক আছে, মানে ছাত্র দেখতেছে অধ্যাপক আসতেছে 0.98 সি বেগে, হ্যাঁ, আর অধ্যাপক দেখতেছে ছাত্র আসতেছে 0.98 সি বেগে, পরস্পরের দিকে আসতেছে এভাবে। ঠিক আছে, শোনা যাচ্ছে না? শোনা না গেলে তো সমস্যা। একটু দাঁড়াও তাহলে ব্যবস্থা করি।
আচ্ছা, তোমারও কি সমস্যা নাকি? দাঁড়াও একটু, দাঁড়াও, নেট নেই। আচ্ছা, এখন দেখো তো, এখন কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যালো? যাচ্ছে? রাইসা, তোমার ওখানে ঠিক হয়েছে? Okay, তাহলে ঠিক আছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এই প্রবলেমটাতে আপেক্ষিক বেগ দেয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা ফ্রেম দুটো এঁকে ফেলি, হ্যাঁ? ওই একই জিনিস আর কি। এরকম আর কি, ধরো। তো দুইজনে পরস্পরের দিকে ছুটতেছে, হ্যাঁ? মানে অধ্যাপক দেখতেছে ছাত্র এত বেগে, আপেক্ষিক বেগটা দেওয়া আছে। তার মানে আমি যে কোনো একটা ফ্রেম থেকে জিনিসটাকে কল্পনা করতে পারি। এখন আমাদেরকে চাইছেটা কি একটু দেখো তো, মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা। ধরো, এই যে এখানে ছাত্র আছে, বুঝছো? এখানে ছাত্র আছে, আর এখানে আছে অধ্যাপক, ঠিক আছে? তো এই দুইজনে পরস্পর দিকে ছুটতেছে, ঠিক আছে? এইটা আমাদের প্রশ্নে বলা আছে। এখন তোমাকে কারো একটা ফ্রেমে যায় বসতে হবে, নয় অধ্যাপক নাহলে ছাত্র, যে কোনো একজনের সাপেক্ষে তোমাকে জিনিসগুলো চিন্তা করতে হবে। এখন প্রবলেমটা দেখো কি বলছে। প্রবলেমটা বলছে যে যখন অধ্যাপক বলবেন সময় শেষ, তখন ছাত্রের পরিমাপে অধ্যাপকের ঘড়িতে কত সময় অতিবাহিত হয়েছে। তার মানে আমাদেরকে ছাত্র কত পরিমাপ করছে সময়টা, সেটা বলছে। তো আমরা কাজ করি, আমরা যে কোনো একটা ফ্রেমের সাপেক্ষে জিনিসটা চিন্তা করতে হবে, তাই না? যেহেতু দুইটা ফ্রেমই গতিশীল, তাহলে আমরা একটা কাজ করি। ধরো তুমি ছাত্রের ফ্রেমে আসো, বা তুমি ছাত্র, তাহলে তুমি নিজেকে তো স্থির দেখবা, এবং তুমি কি দেখবা, যে অধ্যাপক বা শিক্ষক আমার দিকে 0.9 বেগে আসতেছে, কারণ আপেক্ষিক বেগটা দেওয়া আছে। তার মানে এই যে বেগটা, এই ফ্রেমের, ধরুন এটা এস ফ্রেম আর এটা ওই যে এস প্রাইম ফ্রেমটা, তাহলে এই 0.98 বেগে আমি আসতে দেখবো আমার দিকে, ঠিক আছে? তুমি এস ফ্রেমে আসো, মানে ছাত্র। ভালো, তাহলে তুমি যেটা পরিমাপ করবা, তাহলে তুমি তুমি যেহেতু স্থির এবং তুমি অধ্যাপকের সবকিছু পরিমাপ করবা, অধ্যাপকেরটা সব গতিশীল হচ্ছে, তাই না? তাহলে তুমি অধ্যাপকের যে সময়টা পরিমাপ করবা সেটা কি হবে, টি। আর অধ্যাপক নিজে যে সময়টা পরিমাপ করবে সেটা হবে টি নট, ঠিক আছে? আচ্ছা, এটা আপাতত থাকুক, ব্যাপারটা এরকম হবে। এখন হইলো পরীক্ষা, হইলো পরীক্ষা দিছে 50 মিনিট, অধ্যাপক নিজের ঘড়িতে, অধ্যাপকের ঘড়ি আছে, ঠিক আছে? অধ্যাপকের ঘড়িতে দেখবে 50 মিনিট হয়ে গেছে, অধ্যাপক দেখছে এটা, হ্যাঁ? দিয়ে তো বলবে যে পরীক্ষা শেষ। এখন অধ্যাপক যেহেতু নিজে এটা সময় মাপছে, তাহলে এটা হবে টি নট, ঠিক আছে? এবং তুমি তুমি তো এখানে পরীক্ষা করতেছো, তাহলে তুমি এখন সময় মাপবা, তুমি কত সময় মাপবা, তুমি টি মাপবা, এই ঘটনাটা, এক্সপেরিমেন্টটাকে তুমি টি মাপবা, ঠিক আছে? তাহলে আমাদের কি চাইছে, এটা কি টিটাই চাইছে না? দেখো দি। হ্যাঁ, তাহলে এই 50 মিনিটটা এটা টি নট, আর আমাদের বের করতে হবে টি। তাহলে টি ইজ ইকুয়াল টু হবে টি নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি, ঠিক আছে? তো একটু হিসাব করো তো কত হয় এটা। 50 / √1 - 0.98 স্কোয়ার, করো তো কত হয়।
রে, এত মিনিট 50 বসাইছো না, 50 সেটি মিনিটে ছিল। হ্যাঁ, তাহলে দেখো এইটা হয়ে যাবে মানে যখন অধ্যাপক বলবে 50 মিনিট, তো তখন তুমি দেখবা যে তোমার এখানে কত সময় পার হয়ে গেছে, এত মিনিট পার হয়ে গেছে। ঠিক আছে, যে এইটাই মানে ধরো এক্সপেরিমেন্টটা করতে যদি 50 মিনিটে আসলে রিয়েল লাইফ সময় লাগে, তাহলে আসলে ও পরীক্ষা করে শেষ করে দিছে এরকম। তো প্রবলেমটা বোঝা গেছে না? বুঝতে পারছি? সমস্যা নাই তো কোথাও? দুজনে গতিশীল ছিল, আমাদেরকে ছাত্রেরটা মাপতে বলছে, আমরা ছাত্রের ফ্রেমে চলে গেছি। এখন আমরা আমাদেরকে স্থির দেখবো, আমরা দেখবো যে অধ্যাপক সামনের দিকে থেকে আসতেছে 0.983 বেগে, তাহলে অধ্যাপক নিজেরটা মাপবে টি নট, দ্যাট ইজ 50 মিনিট। আমরা কত মাপবো সেটা চাইছে, তো আমরা সেটা বের করে দিছি, সেটা হচ্ছে টি। বুঝছি? বলো। আচ্ছা, একটি মুক্ত মৌলিক কণার আয়ুষ্কাল হচ্ছে এত সেকেন্ড। এত বেগে গতিশীল, এত বেগে গতিশীল ওই মৌলিক কণার গড় আয়ুষ্কাল নির্ণয় করো। হ্যাঁ, এটা তাহলে কি হবে? এটা কিভাবে করব? একটি মুক্ত মৌলিক কণার গড় আয়ুষ্কাল এত সেকেন্ড, 0.983 বেগে গতিশীল ওই মৌলিক কণার গড় আয়ুষ্কাল কত? বুঝলি? একটা মৌলিক কণা ধরো ইলেকট্রনের, সেটা কোনো বেগ নাই, কোনো বেগ নাই, তখন ওর আয়ুষ্কাল হচ্ছে 1 × 10⁻⁻⁴ সেকেন্ড। এইটা লাইন দ্বারা সেটাই বলতেছে, বুঝছো? এখন এইটাকে যদি একটা বেগ দিয়ে দিই 0.8 cc বেগ, তাহলে তখন আমাদেরকে বলছে তখন আয়ুষ্কালটা কত হবে। তাহলে এই যে যেটা দেয়া আছে, এটা আসলে কি, টি নাকি টি নট? বলো দি, আমাদেরকে বের করতে হবে কি এইটা কত। আর মানে এটা স্থির, তখন কোনো গতি নেই। আর এটা যখন গতিশীল, তখন আর কি এর আয়ুষ্কালটা কত। তাহলে বলো, একটু বুদ্ধি করে বলো যে কোনটা কি, এটা কি টি ধরবো নাকি টি নট ধরবো, কি ধরবো বলো। বলো। আম্মু, এই যে মামি ফোন দিছে, ওইটা ফোনে ফোন দাও তো। বের করতে হবে টি নট, আচ্ছা। ওকে, মানে এটা টি নট বের করতে হবে, আর এটা টি দেওয়া আছে, তাই তো? কেন বললা তুমি এটা, কি কারণ? মানে বলো তো কি হবে এটা। এটাই হবে, ও যেটা বললো এটাই হবে নাকি চেঞ্জ করবো? যেটা বলবো ওটার পিছনে কারণ লাগবে। হুম, তাই কি করব? হ্যাঁ, তাহলে এটা কি টি ধরবো নাকি? তাহলে এটা টি আর এটা টি নট। আচ্ছা, হয়নি তো, ভুল বললাম। এটা স্থির আছে, হ্যাঁ। তোমার ইলেকট্রন যদি স্থির থাকে, তাহলে সেই সময়টা হচ্ছে এটা। আর ইলেকট্রনটা যদি এত বেগে যায়, তাহলে সেই সময়টা নির্ণয় করতে বলছে। বুঝছো? তাহলে দেখো, আহ স্থির মানে এই ইলেকট্রনটার এই যে গড় আয়ুষ্কালটা যে মাপছে, সেই ইলেকট্রনটাকে স্থির দেখছে। তার মানে ইলেকট্রনটাকে যখন স্থির দেখবো, তখন ওই ফ্রেমে আছে ওই ইলেকট্রনটা। হ্যাঁ, তাহলে তখন সেটা কত, সেটা টি নট। আর যখন একটা গতিশীল কোনো কিছু জিনিসপত্র মাপবো,
তখন সেটা হবে টি। ধরো ইলেকট্রনটা, এটা বোঝানোর জন্য আর কি, ধরো ইলেকট্রনটা কোনো একটা রকেটে যদি থাকে, ঠিক আছে, এটা রকেটে আছে এবং রকেটে একটা পর্যবেক্ষক আছে। ইলেকট্রনটা তো রকেটের কি বলে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির। সে এটার আয়ুষ্কাল দেখবে এটা 1 × 10⁻⁴ কিন্তু তুমি বাইরে থেকে কেউ যদি থাকে, সে দেখবে যে এত বেগে রকেটটা যাচ্ছে, তার মধ্যে একটা ইলেকট্রন, তখন তার আয়ুষ্কালটা দেখবে যত, সেটা হবে টি। তো এখানে টি বের করতে বলছে। টি ইজ ইকুয়াল টু হবে T0 √1 - V² / c²। তোমরা বোধহয় জিনিসটা বুঝো না যে কোনটা কি করতে হবে। টি হচ্ছে কি, টি হচ্ছে যখন স্থির, মানে ঘটনাটা যেখানে যেখানে ঘটছে। হ্যাঁ, কি বললা? বুঝি না, কি বলছো? তোমার কথা বোঝা যাচ্ছে না। আহ, হ্যাঁ, কেন ওটাতে আমরা কিভাবে বিবেচনা করলাম? কনফিউজড কেন, মানে কি কারণ? আমাকে তো স্পষ্ট লিখে দিছে 0.88 বেগে গতি ছিল ওই মৌলিক কণার গড় আয়ুষ্কাল কত। হ্যাঁ, আর একটু মুক্ত কৌলিক মৌলিক ঘূর্ণন এই জন্য আসলে এই প্রবলেমটা রাখছি, এগুলো প্রবলেম যাতে, এগুলো কনফিউজিং প্রবলেম তো, এই জন্য রাখা। তো যাই হোক, জিনিসটা বুঝতে হবে, T0 হচ্ছে যখন ঘটনাটা তুমি ওই ফ্রেমে থেকে মাপবা, আর টি হচ্ছে যখন বাইরে থেকে তুমি অন্য কোনো ফ্রেমে ঘটনাটা সময় মাপতেছো। তো এই জিনিসটা একটু পার্থক্য করা লাগবে আর কি, ঠিক আছে? এটা ওই যে যেগুলো বয়স মানে ফিরে আসার যে অঙ্কগুলা, যে এত মহাকাশযানে চড়ে আবার ফিরে আসে, সেটা তো সহজ। পৃথিবীর সাপেক্ষে এত, এটা এগুলো তো বোঝা যায়। এই ম্যাথ গুলো কিন্তু বোঝা লাগবে আর কি, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারবা। আর এখন এগুলো বোঝার সবচেয়ে সহজ, মানে সবচেয়ে হচ্ছে যে তুমি বেশি বেশি যদি ম্যাথ করো, তাহলে ম্যাথের ভাষাটা তোমাকে ধরতে হবে কি বলছে। ম্যাথ যদি কম করো তাহলে আসলে তুমি বুঝতে পারবে না। আর তোমাকে তো, এটা তো একটা, যেমন যেমন একই জিনিস তোমাকে কত ঘুরায় টুরায় বলতেছে, এরকম আরো অনেক ঘুরায় ফিরায় কত যে ম্যাথ আছে আমি জানি না। তো ওগুলো তোমাকে নিজে থেকে করে বোঝা লাগবে। এরপরে এটা একটা অ্যাডমিশন টেস্টের ম্যাথ, কুয়েটে বোধহয় না কোথায় আসছিল, এই ম্যাথটা দেখতে পারো। ম্যাথটা হচ্ছে, বলছে যে মনে করো একজন পিতা তার কন্যা থেকে বছর 20 বড়, মানে 20 বছর বড় আর কি। আহ, তিনি পৃথিবী থেকে দ্রুত গতির মহাকাশযানে দূরবর্তী কোনো গ্রহে যেতে চাইলেন, মানে পিতা আর কি। উক্ত গ্রহে তার যেতে 2 বছর সময় লাগে, মানে ওই গ্রহটাতে যেতে 2 বছর সময় লাগে, আসতে 2 বছর লাগে। আচ্ছা, তাহলে এটা পৃথিবী, এখানে তার কন্যা আছে, ঠিক আছে? আর এ কি করছে, এ হচ্ছে ধরো আর কি এরকম করে একটা রকেটে গেছে, যায় আবার ফেরত আসবে, ঠিক না? এই আর কি। ওকে, তো এখন যাইতে লাগছে 2 বছর, আসতে লাগছে 2 বছর। এখন এটা তার তার যেতে 2 বছর এবং আসতে 2 বছর লাগলো, তার নিজের কাঠামো অনুযায়ী। এটা সুন্দরভাবে বলেও দিছে, এই 2 বছর যে মাপা হয়েছে আর যাওয়ার এবং আসার, সেটা তার ফ্রেমে, রকেটের ফ্রেমে। পৃথিবীতে এসে তিনি দেখলেন তার কন্যার থেকে তিনি 20 বছর ছোট হয়ে গেছেন। 20 বছর বড় ছিল, 20 বছর ছোট হয়ে গেছে। এই যাত্রায় মহাকাশ যানটির বেগ কত হবে বের করতে হবে। ভেলোসিটি মানে ওই যে ভি বেগে যাচ্ছিল এবং ফেরত আসছিল, সেটা বের করতে বলছে। ভি বেগে কিভাবে করবো আমরা এটা? কিভাবে করা যায়? ভিটা চাইছে। এখন আমাদের তো এখানে সব সময় নিয়ে বলছে, তো আমাদের সূত্র কিন্তু এটাই, যে T = T0 √1 - V² / c²। এটা হচ্ছে আমাদের সূত্র। এটা দিয়ে আর কি ম্যাথটা সলভ করতে হবে যা আছে আর কি।
ওই সূত্র দিয়ে ম্যাথ করা লাগবে। P is equal to T naught by root over 1 minus V square by C square. তার মানে T লাগবে, T naught লাগবে। P টা বের করতে বলছে। P আর T naught এই যা হ্যান ত্যান বলছে এগুলা থেকে বের করা লাগবে। দিয়ে আমরা বের করতে পারি কিনা দেখি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের বলছে কন্যা 20 বছরের বড়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা কি করব, ধরে নিতে হবে আর কি, পিতার বয়স বা কন্যার বয়স কিছু একটা ধরে নেওয়া লাগবে। তো লেট, একটা জিনিস ধরো যে লেট পিতার বয়স, যেহেতু বলছে পিতা তার কন্যা থেকে 20 বছরের বড়, তাহলে পিতার কন্যার বয়সটা ধরি নাকি, ধরলে হলো পিতার বয়স ও কন্যার বয়স যে কোনো একটা ধরো। তো পিতার বয়স ধরলাম। পিতার বয়স মানে এটা হচ্ছে কখন, যখন আর কি শুরুতে আর কি, যাত্রার শুরুতে, এবার লিখে দিই। হুম হুম। ধরো এক্স বছর। তাহলে যাত্রার শুরুতে কন্যার যে বয়স হবে এটা হচ্ছে এক্স মাইনাস 20 বছর। হুম, এটা বলছে। ওকে, এখন কি করবো এরপরে, আর কি করা যায়? যাত্রার শেষে এইটুকু ইনফরমেশন দেওয়া আছে, সে 20 বছর ছোট হয়ে গেছে, আর এটা দেওয়া আছে। তো ওইটা দেখি, ওটাকে কাজে লাগাই। যাত্রার শেষে, হ্যাঁ, এটা ধরলাম যাত্রার শেষে। তো একটা জিনিস বলতো, এখানে টি নটটা কিন্তু আমরা বের করতে পারি, এই যে এই সূত্রে টি নটটা আমরা বের করতে পারি। টি নটটা কি, এটাই হবে না, 2 + 2, দ্যাট ইজ 4 ইয়ার্স। কারণ টি নট মানে কি, যে একটা কোনো ঘটনা কোনো একটা ফ্রেমে ঘটবে, কি ঘটনা, যে গেছে এবং আসছে, এটাই তো টি নট নাকি, যেতে আসতে যে সময় লাগছে, মানে টোটাল পিতা বলছে যে যেতে এবং আসতে আমার দুই দুই করে টোটাল তাহলে 4 বছর লাগছে, তাহলে এটাই টি নট। মানে 4 বছর অতিবাহিত হওয়ার পর সে পৃথিবীতে আসছে, মানে ওর ফ্রেম অনুযায়ী আর কি। ঠিক আছে না, তাহলে টি নটটা এটা তো করে বুঝছি। এখন তাহলে আমরা যাত্রার শেষে আমরা যদি ওর ফ্রেম থেকে বলি, তাহলে, এবং যেহেতু এখানে যাত্রার শেষে যে কথাটা ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ওর ফ্রেম থেকে দেওয়া আছে, যে পৃথিবী এসে তিনি দেখলেন তার কন্যা 20 বছর ছোট হয়ে গেছে, তিনি দেখলেন। তাহলে আমরা যাত্রার শেষে এটা বলতে পারি যে পিতার বয়স হয়ে গেছে কত, পিতার বয়স হয়ে গেছে, আগে ছিল যাত্রার শুরুতে এক্স, এখন যেহেতু সে দেখছে যে 4 বছর বড় হয়েছি, তো x+4, তার ফ্রেম অনুযায়ী এত বছর। হ্যাঁ, এটা দেখলো। এবং যাত্রা শেষে কন্যার বয়স এখন কত হবে, এটা আর কি বোঝার বিষয়, তাই না? যাত্রা শেষে কন্যার বয়স কত হবে, এটা যদি আমরা চিন্তা করি। সে দেখলো কি, যে কন্যা তার থেকে 20 বছর ছোট হয়ে গেছেন, তার কন্যাকে, মানে তিনি তার কন্যা থেকে 20 বছর ছোট হয়ে গেছেন। তাহলে যাত্রা শেষে সে দেখলো তার কন্যার বয়স হচ্ছে এক্স প্লাস, নিজের বয়স হচ্ছে x+4, এবং যেহেতু দেখলেন তিনি 20 বছর ছোট হয়ে গেছেন, তার মানে তার কন্যার বয়স কি 20 + 20 বছর। তাহলে এই দুটো জিনিস বুঝতে পারছো না, এই যে এইটা যাত্রার শুরুতে এবং যাত্রার শেষের যে ব্যাপারটা, এটা যদি লিখি x+20। হুম, এটা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে জাস্ট এখান থেকে টিটা বের করে ফেলতে পারবো। কিভাবে, কিভাবে বের করতে পারবো? দেখো, কন্যা আমাদের যাত্রার শুরুতেও পৃথিবীতে ছিল, যাত্রার শেষেও পৃথিবীতে আছে। তো আমরা জানি যাত্রার শুরুতে কন্যার বয়স কত, আমরা জানি যাত্রার শেষে কন্যার বয়স কত, তাই না? তো এখান থেকে আমরা টিটা বের করতে পারবো না, যে পৃথিবীতে কত সময় অতিবাহিত হয়ে গেছে সেইটা। কারণ কন্যার বয়সের ডিফারেন্সটা থেকেই তো বোঝা যাবে সেটা, কারণ কন্যা তো পৃথিবীতে ছিল।
তাহলে পৃথিবীতে অতিবাহিত সময়টা কোনটা? অতিবাহিত সময় টি, সেটা কত হবে? যাত্রার শেষে কন্যার বয়স দেখলাম আমরা x+2 24, এবং যাত্রার শুরুতে আমরা মাপে দেখছি, মানে আমরা হিসাব করে দেখছি x-20। তাহলে সেটা কত হয়? এক্স এক্স গুলো কাটা যাবে এবং সেটা হবে 44 ইয়ার্স, তাই না? 44 ইয়ার্স, হ্যাঁ। 24 আর 20 যোগ করলে 44। তাহলে আমরা টি পাই গেলাম, আমরা টি নটটা পাই গেছি। এখন ভি পাইতে কোনো ব্যাপার? আমরা ভি এখান থেকে বের করতে পারবো না এই যে সূত্র দিয়ে? তাহলে এখন 44, আরেকবার লিখে দিই তাহলে, আর ডিরেক্ট লিখলাম 44 4 √1 - v². এখান থেকে আমরা সুন্দর মতো ভিটা বের করে ফেলতে পারবো, যেটা চাইছে এত মিটার পার সেকেন্ড। তাহলে বুঝছি, এটাই আর কি ম্যাথটা। ওকে, তাহলে এখন এই ম্যাথটা আমরা এইভাবে করলাম। এখন তুমি হয়তো চিন্তা করে অন্যভাবেও করতে পারো, বা তোমার অ্যাপ্রোচটা আলাদা হইতেই পারে, তাই না? তুমি অন্যভাবে করতে পারো, এইভাবে আমরা করলাম। ঠিক আছে, এই আর কি। মানে আমরা যেটা টার্গেটটা ছিল, আমাদের টি আর টি নট বের করা লাগবে। টি নটটা আমাদের চোখের সামনে আছে, সেটা হচ্ছে ওই পিটার ফ্রেম থেকে যেটা হিসাব করা হয়েছে, টি নটটা বের করতে হইতো, এবং সেটা বের করার জন্য ওই দুইটা ইনফরমেশন দিয়ে দিছে। ওই শুরুতে কন্যার আর পিতার বয়সের সম্পর্ক, শেষে কন্যার আর পিতার বয়সের সম্পর্ক। এইখান থেকে আসলে টিটা বের করার জন্য দিছে, কারণ কন্যা তো পৃথিবীতে ছিল, এই জন্য। আচ্ছা, তাহলে এর পরেরটাতে করি। এই অঙ্কটাও মোটামুটি বোর্ডে আসে, বোর্ডে হয়তো দেখছিলাম কোথাও কোথাও আসে, এবং অ্যাডমিশন টেস্টে একটা আসে অঙ্ক। সেটা হচ্ছে যে কোনো এক ধরনের, অঙ্কটা হলো এরকম, যে কোনো এক ধরনের জীবাণু প্রতি 20 দিন তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়। মানে 20 দিন পার হলে সেটা তার সংখ্যাটা দ্বিগুণ করে ফেলবে। মানে ধরো এটা একটা জীবাণু, 20 দিন পার হবে, সে তখন কি হবে, ওর দ্বিগুণ করে ফেলবে আর কি। লাইক ব্যাকটেরিয়া আমাদের যেভাবে করে আর কি, দ্বিবিভাজন প্রক্রিয়া। তো এই ধরনের দুইটি জীবাণুকে একটা নভোযানে করে মহাকাশে পাঠানো হয়েছে। দুইটা জীবাণুকে আমরা মহাকাশে দিছি, মহাকাশযানে বা নভোযানে দিয়ে মহাকাশে পাঠাচ্ছি। 1000 দিন পর ওই যানটা ফেরত আসছে পৃথিবীতে। যদি নভোযানটি গতি সেকেন্ডে আলোর গতির এত গুণ হয়, মানে 0.9956 গুণ হয়, মানে নভোযানটির গতি, তবে নভোযানটিতে যখন পৃথিবীতে আসবে তখন কতগুলা জীবাণু আমরা ওখান থেকে পাবো আর কি। কারণ তারা তো নিজেদেরকে ডাবল করতে থাকবে আর কি, বুঝছো? তো এটাই আর কি, এটাই আমাদের চাইছে, বুঝছো? তাইলে আমাকে বলো, এই যে জীবাণুগুলো, ওদের যে বায়োলজিক্যাল যে চেঞ্জটা আসবে সেগুলো ওদের ফ্রেম থেকে হবে বা ওদের সাপেক্ষেই হবে। তো আমাদেরকে যে সময়টা দেয়া আছে, যে 1000 দিন পর পৃথিবীতে আসলো, এটা কোন ফ্রেম থেকে দেয়া আছে? এটা আসলে টিটা দেওয়া আছে, বুঝছো? টিটা দেওয়া আছে। তো আমাদেরকে আসলে যেটা বের করতে হবে, টি নটটা বের করতে হবে, যে জীবাণুগুলো কত সময়টা আসলে ইয়া করছিল, মানে নিজেদেরকে মনে করছিল, তাই না? টি নটটা বের করতে হবে। টি নটটা বের করে নিলে আমরা সময়টা পাই যাচ্ছি, যে এতদিন তাদের জন্য হচ্ছে সেটা এতদিন, এবং সেই এতদিনে তাদের সংখ্যাটা কত হয়েছে সেটা জাস্ট বের করতে হবে। তারপর তো পুরোটাই ম্যাথ, ফিজিক্স সেইটুকুই, যে আমাদেরকে টি নটটা বের করতে হবে। ঠিক আছে? সো এটা যে আমি টি বললাম, এটা কি তোমাদের বুঝতে পারছো তোমরা? আমাদের যে ওদের যে বৃদ্ধিটা সেটা বের করতে হবে টি নট এর রেসপেক্ট, নট টি। টি তো আমরা দেখছি পৃথিবীতে, নাকি? তো এটাই আর কি, প্রথমে তাহলে আমরা বের করবো টি ইজ ইকুয়াল টু টি নট √1 - v²/c²। একটু বের করো তো, কত হয় টি নটটা? টি এর মান হচ্ছে কত? 1000 দিন ইন্টু √1 - 0.995²। কত হয়? এরকম 99.874। তাহলে টিটা তুমি 1000 দিন বসাইছো, তাই না?
এত ডেইস, তাহলে এটা আমরা অলমোস্ট 100 ধরে নিই। অঙ্ক করার জন্য আমরা এটা 100 ধরে নিই, অলমোস্ট 100। এই তাহলে এই সময়টা ওই কি বলে জীবাণুগুলা ফেস করবে আর কি, মানে নবজানে ইয়াতে। তো এই সময় ধরে তাদের বৃদ্ধি হবে, 100 দিনে তাদের বৃদ্ধি যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার আর কি ম্যাথ। এখন এটা কিভাবে বের করবো? আমাদেরকে এখন ইনফরমেশন দেওয়া আছে ওরা কি হচ্ছে 20 দিনে 20 ডেতে 2x পায় আর কি, দ্বিগুণ হয়ে যায়। এইটুকু ইনফরমেশন দেওয়া আছে। এখন খালি এটুকু বের করতে হবে যে এই 100 দিনে 100 ডেইসে তাদের এই সংখ্যাটা কত, এটা বের করে ফেললে কাজ শেষ। এতটুকু ফিজিক্স ছিল, বুঝছো? এখন এটা ম্যাথ। এখন কি করবো, এটা কিভাবে বের করা যায় বল দি? 100 দিনে তাদের সংখ্যাটা কত হবে এটা বের করতে হবে, হ্যাঁ? তো আমাদের কি একটা ইনফরমেশন দেওয়া আছে যে 20 দিনে ডাবল হয়, এটা বলছে। হ্যাঁ, আমাদের বলছে যে 20 দিনে ডাবল হয় এরকম। তাহলে যখন 40 দিন পার হবে তখন কিরকম হবে? এরকম হবে না, সংখ্যা হয়ে যাবে 4টা এরকম। আর যদি যদি হচ্ছে তোমার ইয়া হয়ে যায়, কি বলে, 60 দিন হয়, তাহলে সংখ্যা হয়ে যাবে আবার এরকম। বেশি হয়ে গেল, এই এই কয়টা রাখলেই হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এখন তাহলে কিভাবে করবো বলো দি, কি করা যায়? দেখো আমরা একটা প্যাটার্ন খুঁজে নিতে পারি। এভাবে না, যখন 0 দিন তখন তাদের সংখ্যা একটাই, 2 টু দি পাওয়ার 0। যখন 20 দিন হয়ে গেছে তখন তাদের সংখ্যা হয়েছে 2 টু দি পাওয়ার 1। যখন 40 দিন তখন তাদের সংখ্যা হয়েছে 2 স্কোয়ার। তার মানে তুমি আমাকে বলো, যখন 60 দিন হবে তখন এই সংখ্যাটা কত হবে? 2 কিউব, তাই না? এরকমই হবে। তার মানে এইটার সাথে এইটার একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? যখন তাহলে 100 দিন হবে তখন এখানে পাওয়ারটা কত আসবে? আমরা যদি এমনি চলতে যাই তাইলে বোঝা যাবে 20 দিন পর পর এই পাওয়ারটা একবারে যায়। এই 2 টু দি পাওয়ার 4, 100 হয়ে গেলে সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। এভাবে তো হচ্ছে, মানে 20 ইন্টু পাস করলে আমরা পাচ্ছি 100, এবং এইটাই ওই পাওয়ারটা। 100 দিন পর 2 টু দি পাওয়ার 5 সংখ্যক জীবাণু থাকবে, ঠিক আছে? 100 দিন পর 100 দিন পর 2 টু দি পাওয়ার 5 সংখ্যক জীবাণু থাকবে। এই যে কি লিখলাম, জীবাণু। তাহলে এইটাই আমাদের আনসার আসলো। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32টা। 32টা। তাহলে 100 দিন পর 100 দিন পর 100 দিন পর 2 টু দি পাওয়ার 5 সংখ্যক জীবাণু পাওয়া যাবে, কিন্তু এখন অ্যান্সারটা ঠিক হয়নি, এখানে একটু 2 গুণ হলো, মানে 32 ইন্টু 2, 64 সংখ্যক। তার মানে যখন ফেরত আসবে তখন কতগুলো জীবাণু পাওয়া যাবে? 64টি। এখন কথা হলো, বলো এখানে 2 দিয়ে কেন গুণ করলাম? দুইটা জীবাণু পাঠাইছি আমরা মহাকাশযানে, দুইটা জীবাণু পাঠাইছি। আমরা তো একটার জন্য হিসাব করছি, একটা 100 দিন পর কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 5। তাহলে দুইটা হলে কত হবে? ডাবল। তিনটা হলে ট্রিপল, 3 গুণ করে দিতাম। একটা একটা হিসাব করে 3 গুণ করে দিতাম। তাহলে বুঝছো কিনা বলো তো? হ্যাঁ,
অর্ণব, বুঝছো? রাইসা, বুঝছো? রে, রাইসা, হ্যালো। আরেকটা ম্যাথ বলছে যে তোমার হৃদস্পন্দনের হার 75 BPM। বলো তো এটা মানে কি? বায়োলজি তো পড়ো তোমরা। এটা মানে কি? BPM মানে কি? 75 BPM মানে কি? কি মনে হয়? জানো না? 75 বিপি বা ধরো BPM বলছে, এটা কি? এত বিটস পার মিনিট, 75টি স্পন্দন পার মিনিটে, 60 সেকেন্ডে 75 বিটস পার। এটা বলছে একজন তো, বা ধরো তোমাকে বলছে যে তোমার স্পন্দনের হার হচ্ছে এত। হুম। তোমাকে এত বেগে একটা গতিশীল কোনো রকেটে পাঠানো হলো, পৃথিবীর কেউ তোমার হৃদস্পন্দনের হার কত মাপবে? একদম স্পষ্ট বলে দিছে, পৃথিবীর কেউ তোমার হৃদস্পন্দনের হার কত মাপবে? তুমি তো মাপবা 75 বিটস পার মিনিট, কারণ তোমার হার্ট তোমার সাথে আছে। কিন্তু পৃথিবীর কেউ যদি তোমার হার্ট বিটটা মাপে, তাহলে সেটা কত মাপবে? এটাই আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করবো? এটা আমরা এইভাবে করব যে আমরা দেখতেছি, বা আমাদের ফ্রেম থেকে বা তোমার ফ্রেম থেকে তুমি দেখলা যে 60 সেকেন্ডে 75 বিটস পার মিনিট মানে কি? 75 বিটস পার মিনিট মানে কি? 60 সেকেন্ডে স্পন্দন তুমি দেখতেছো কয়টা? স্পন্দন, স্পন্দন দেখতেছো তুমি কয়টা? 75টা, এতটি। ঠিক আছে, এটা তো, এটা তুমি দেখতেছো 60 সেকেন্ডে 75, 75টা বিট হচ্ছে। এখন এই 60 সেকেন্ডটা পৃথিবীর কারো সাপেক্ষে তো, ধরো 75টা আমরা জানি, 60 সেকেন্ডে 75টা হয়, ইনফরমেশনটা আমাদের জানা আছে, সেটা তুমি বের করছো। এখন এই 60 সেকেন্ডটা পৃথিবীতে থাকা কেউ অবশ্যই 60 সেকেন্ড মাপবে না, সে একটু বেশি মাপবে। বুঝতে পারতেছো, তাই না? টি মাপবে। এটা হচ্ছে তোমার T0। এই 60 সেকেন্ডটা এটা হচ্ছে T0। তোমার এখন টি বের করা লাগে। টি যদি বের করে ফেলতে পারো তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে অত সেকেন্ডে তোমার পৃথিবীর কেউ তাহলে 75টা বিট মাপবে। তাহলে সে তখন তার ফ্রেম থেকে 60 সেকেন্ডে যতগুলা বিট মাপবে সেটাই হবে তোমার হৃদস্পন্দন আর কি। তাহলে আমরা প্রথমে T0 থেকে প্রথমে তাহলে টিটা বের করে ফেলি। টিটা হচ্ছে তাহলে কত হবে? টিটা হবে T0। আচ্ছা, এটা যে T0, এটা কি বুঝছো রাইসা? এটা এটা তো তুমি মাপছো, তুমি তো ইয়াতে রকেটে। হ্যাঁ, তাহলে আমরা এখন মাপতেছি এই 60 সেকেন্ডটা পৃথিবীর কেউ কত মাপবে, তাহলে সেটা টি হবে। টি ইজ ইকুয়াল টু T0√1 - v² / c²। কত বেগ? 0.995 সি বেগ। তাহলে এত স্কোয়ার। তো একটু কষ্ট করে এটা বের করে বলো তো কত হয়। কোন লাগে? কত? ক্যালকুলেটর নিয়ে বসো না নাকি তোমরা? 60/√1 - 0.995 সি, 0.995 হোল স্কোয়ার, এটা করতে কতক্ষণ সময় লাগবে?
বলো। এটা করতে এতক্ষণ সময় লাগলো কেন? এ তো আমি বের করে ফেলছি এখানে মোবাইলে। হুম। আচ্ছা, তাহলে এইটা সময় লাগছে। কি? তাহলে এখন আমরা হার্টবিট মাপবো, এবং হার্টবিট কিভাবে মাপতে হয়? এই যে এই এককে, বিটস পার মিনিটে। এখন ওই, তাহলে ও কি দেখবে? ও দেখবে যে আচ্ছা 600.75 সেকেন্ডে, মানে পৃথিবীকেও সেকেন্ডে এর হারটা 75টি স্পন্দন দিচ্ছে। তাহলে 1 সেকেন্ডে ওর হিসাবে আর কি স্পন্দন দিবে 75/600.75 এতটি। তাহলে 60 সেকেন্ডে তখন কতটা দেয় দেখি তো। তাহলে 60 সেকেন্ডে দিবে 75, হুম, বাই হলো 600.75 × 60। তাহলে এটা এখন কত হয় আমি দেখি, আমাদের করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতেছি। 25 নিচে হলো 600.75 × 60, তাহলে সেটা কত হলো? 7 পয়েন্ট কত সামথিং আসতেছে, 7.49। তাহলে অলমোস্ট 7.5 ধরো। তাহলে এটা কি একক? বিপিএম, বিটস পার মিনিট। তাহলে পৃথিবীতে কেউ তোমার বিটস পার মিনিট বা তোমার হৃদস্পন্দন কত দেখবে? 7.5 বা 7.5 বিটস পার মিনিট, মানে তোমার এত মিনিট পর মিনিটে 7টা স্পন্দন হচ্ছে তোমার হার্টবিটটা। এবং সেটা স্বাভাবিক না? আমরা যখন পড়তেছিলাম তখন আমরা কি দেখতেছিলাম যে টা বাড়ে যায়, মানে টি ইজ গ্রেটার দেন টি নট হয়ে যায়। এইটা মানে কি? টি ইজ গ্রেটার দেন একটা ঘটনা, একটা টি নট সময় হচ্ছে আর একটা টি সময় হচ্ছে, এবং টিটা বড়, তার মানে ওই একই ঘটনাটা অন্য কেউ দেখলে ওটা খুব স্লো দেখবে, স্লো মোশন। তার মানে হার্টবিটটাও দেখবে আস্তে আস্তে হার্টবিট হচ্ছে। আর তুমি স্বাভাবিক দেখবা 75, মানে মিনিটে 75টা, ও দেখবে যে এর হার্টটা অল্প অল্প করে স্লো মোশনে হচ্ছে। বুঝছো? এই আর কি। তো মোটামুটি এইগুলা, আর অঙ্ক নাই আমাদের ইয়া নিয়ে, ওই কি বলে, এই যে উম সময়ের আপেক্ষিকতা নিয়ে আর ম্যাথ নাই। দৈর্ঘ্যের আপেক্ষিকতা পড়া লাগবে, আরো অনেকগুলো আছে। আজকে কি হবে? মনে হয় না আজকে হবে। তাহলে তোমাদের আরো প্র্যাকটিস করা লাগবে নিজে থেকে। আচ্ছা, তাহলে এখন দৈর্ঘ্যের আপেক্ষিকতা আমরা পড়বো, এবং দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্রটা তোমাদেরকে অলরেডি আমি লিখে দিয়েছিলাম এবং করতেও বলছিলাম যে যদি পারো নিজে থেকে করবা। এখন সূত্রটা দেখো কিভাবে আসছে, কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারি। আমাদের ওই একই পরিচিত যে যেটা ছিল এস কাঠামো এবং এস প্রাইম কাঠামো। এই কাঠামোটা ভি বেগে গতিশীল হবে, ভি বেগে গতিশীল হবে। এবং এবার আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতা যেহেতু করতেছি, এবং আমরা চিন্তা করতেছি যে এই ফ্রেমে, এই যে এস প্রাইম ফ্রেমে কোন একটা আহ লাঠি বা কোন একটা কিছু এরকম, লাঠি ধরো এভাবে আছে, রড, হোয়াটএভার, মানে এরকম একটা দৈর্ঘ্যের জিনিস আছে, ঠিক আছে? এইটা আমরা মেজারমেন্ট করবো, ঠিক আছে? সেটা এইভাবে আছে, যেদিকে বেগ সেদিকে, মানে ওটা লেন্থ আর কি। তো এখন দুইজন ফ্রেম, এস প্রাইম থেকে একজন এই লাঠিটার দৈর্ঘ্য মাপবে, এস কাঠামো থেকে কেউ একজন এই লাঠিটার দৈর্ঘ্য মাপবে। তো এস কাঠামোতে তুমি আসো, ঠিক আছে? তুমি লাঠিটার দৈর্ঘ্য মাপবা। আর ওই এস প্রাইম কাঠামো যেটা গতিশীল, সেখানে তোমার বন্ধু আছে, সে ওই লাঠিটার দৈর্ঘ্য মাপবে। এখন দুইজনের মাপার পর দেখবো যে এগুলো একই হয় কিনা। স্বাভাবিকভাবে বুঝতে পারতেছে এক হবে না, কোনোটা বেশি কোনোটা কম হবে। ওটাই আমরা বের করবো সম্পর্কটা কি। তাই দেখো লাঠিটা কোন ফ্রেমে আছে? এস প্রাইম, এস প্রাইম কাঠামোতে, বা তোমার বন্ধু যেখানে আছে সেই কাঠামোতে আছে, যেটা ভি বেগে যাচ্ছে। তুমি আছো এস কাঠামোতে, এবং এগুলা তো আছে অবশ্যই। এই যে এগুলো দিয়ে দিই, এটা এক্স, এটা ওয়াই,
এটা হচ্ছে জেড, এটা হলো এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, এটা হচ্ছে জেড প্রাইম। এখন লাঠিটার যদি দৈর্ঘ্য মাপতে হয় তাহলে কিভাবে মাপবো? তো আমরা এইভাবে মাপতে পারি যে এইটা যে এক্স প্রাইম, ঠিক আছে, এক্স প্রাইম, এক্স ওয়ান প্রাইম, মানে ধরো তোমার বন্ধুটা মাপবে, বুঝছো? তাহলে ও দেখবে যে এটা এক্স ওয়ান প্রাইম, এই এই মাথাটা, আর এই মাথাটা আছে এক্স টু প্রাইম। তাহলে সে দৈর্ঘ্য মাপবে কত? ডেল এক্স হবে এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম। এটা তোমার বন্ধু মাপবে, এবং এই লাঠিটা তো কোথায় আছে? তোমার বন্ধুর ফ্রেমে আছে। তুমি কত মাপবা? ধরো তোমার সাপেক্ষে এইটুকু হলো এক্স, মানে এই যে এই এতটুকু, এই মাথাটা হচ্ছে এক্স ওয়ান, আর এই মাথাটা হচ্ছে এক্স টু। তাহলে তুমি মাপবা কত? ডেল এক্স হচ্ছে কি হবে? এক্স টু মাইনাস এক্স ওয়ান। তোমার গুলো সব প্রাইম ছাড়া, তোমার বন্ধুগুলো সব প্রাইম সহ, ঠিক আছে? এবং এখন আমরা ওই যে ওটাই, যে তোমার বন্ধুর ফ্রেমে যেহেতু লাঠিটা আছে, তাহলে ওই ও যেটা মাপবে সেটাকে আমরা এল নট বলতেছি, প্রপার লেন্থ। মানে যে ফ্রেমে থাকবে ওই ফ্রেমটাকে আমরা প্রপার লেন্থ বলতেছি, মানে লাঠিটা যে ফ্রেমে থাকবে। এবং তোমারটা, সেটাকে আমরা এল বলবো, কারণ তুমি তো তোমার ফ্রেমে কোনো জিনিস মাপতেছো না, তোমার বন্ধুর ফ্রেমের মাপতেছো, এল। তাহলে হয়ে গেল, আমরা এই এল আর এল নটটা বের করে ফেলতে পারবো। তাহলে ডেল এক্স আর ডেল এক্স এটা প্রাইম, হ্যাঁ, ডেল এক্স প্রাইম। কোনোভাবে যদি ডেল এক্স আর ডেল এক্স প্রাইমের মধ্যে সম্পর্ক পাই যাই তাহলে তো শেষ, এবং সেটা আমরা জানি, বুঝছো? আমরা লরেন্স ট্রান্সফর্ম করে ডেল এক্স প্রাইম এবং ডেল এক্স এর মধ্যে সম্পর্ক আনতে পারি। এখন এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, তুমি তো দেখতেছো তোমার বন্ধু ভি বেগে গতিশীল, তাহলে তোমার বন্ধু ফ্রেমে থাকা লাঠিটাও ভি বেগে গতিশীল। তাহলে তুমি যখন এই দুইটা লেন্থ মেজার করবা, বা এই দুইটা পয়েন্ট মেজার করবা, এক্স ওয়ান আর এক্স টু, তোমাকে কিন্তু একই এট এ টাইমে মেজার করতে হবে। অর্থাৎ একই টাইমে তোমার এই মাথা এবং এই মাথাটা কোন কোন স্থানাঙ্কে আছে সেটা বের করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। কারণ এটা তো গতিশীল। ধরে নাও তুমি যদি টি সমান তোমার ফ্রেমের সাপেক্ষে 1 সেকেন্ডে দেখো যে এটা 2 সেন্টিমিটারে আছে, 2 সেকেন্ডে কিন্তু তোমার এটা আরেকটু আগে যাবে। তো তোমার আসল লেন্থটা তুমি পাবা না, বুঝছো? তাহলে তোমার এই যে এক্স ওয়ান, দুইটা মাথার যে স্থানাঙ্কটা, ওটা এট এ টাইম মেজার করতে হবে। তাহলে তোমার যে এই মেজারমেন্ট করাটা, এইটার জন্য তোমার ডেলটিটা জিরো হইতে হবে, অর্থাৎ ডেলটি জিরো সময়ে তোমার এক্স ওয়ান আর এক্স টু কে মাপতে হবে। মানে এক্স ওয়ান আর এক্স টু কে তোমাকে একই সাথে মাপতে হবে, ডেলটিটা হইতে হবে জিরো। এখন আমরা যদি লরেন্স ট্রান্সফর্ম করি এইটার জন্য, তাহলে লরেন্স ট্রান্সফর্মটা কি হবে? ডেল এক্স প্রাইম ইকুয়াল টু কি হবে বলো তো? একটু আমাকে এটা সূত্রটা বলো, মনে আছে কিনা? ডেল এক্স প্রাইম জানতে চাচ্ছি। তোমার ডেল এক্স মানে তুমি তো ডেল এক্স জানো, হ্যান জানো, তোমার ফ্রেম থেকে তুমি সবকিছু মাপতে পারো। এখন ডেল এক্স প্রাইম ইকুয়াল টু কি হবে বলো, মনে নাই? ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাই ছিল না? এটাই তো ছিল। তো এখন ডেল টিটা কত? ডেল টিটা জিরো। তাহলে ডেল এক্স ইকুয়াল টু আসতেছে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে ডেল এক্স প্রাইম। তো ডেল এক্স প্রাইমটা কি জানি ছিল? এল নট, প্রপার লেন্থ, মানে স্থির লাঠিটা যে কাঠামোতে আছে সেই কাঠামোতে যেই মেজারমেন্টটা হচ্ছে এল নট। আর ডেল এক্সটা কি জানি ছিল? এল, বাইরের কেউ মাপছে, রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক দেখো তো, এইটা কি? এখন আমাকে বলো, এল টা এল নটের চেয়ে বড় নাকি ছোট? এলটা এল নটের চেয়ে বড় নাকি ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। কারণ এটা মনে আছে না, বড় ইজ ইকুয়াল টু ছোট রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার বাই স্কোয়ার। তার মানে অবশ্যই এল নটটা বড় আর এলটা ছোট। আর এই এলটা কি তাহলে? বাইরের কেউ যখন মেজার করবে, তার মানে তুমি ওইটার লেন্থ কম মাপবা। এলটা তো তুমি যেটা মাপবে সেটাই। তার মানে এটাকে আমরা বলি দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্যের আপেক্ষিকতাটা হলো দৈর্ঘ্য সংকোচন।
আর ওই যে সময়টা কি ছিল, এটা ছিল কাল দীর্ঘায়ন, সময়টা বাড়ে যাইতো বাইরে থেকে মাপতে, মনে হতো স্লো স্লো যাচ্ছে। এটা হচ্ছে দৈর্ঘ্যের সংকোচন। ঠিক আছে, তো এটাই আর কি। তো এটা মনে রাখতে হবে যে এল ইজ লেস দেন এল নট হবে। তো এল নট ইজ ইকুয়াল টু, বা এই সূত্রটাকে আমরা আসলে এইভাবে পড়ি, আমরা যেহেতু সবসময় বাম পক্ষে এলটা রাখি, তো এটা হবে এল নট ইন্টু রুট ওভার 1 - পি স্কোয়ার এক্স ইস। এই সূত্রটা এখন একটু তোমাকে মুখস্থ করে রাখা লাগবে, এখন মুখস্থ আহ থাকা উচিত। ঠিক আছে, আর কনফিউজ হওয়ার কোনো দরকারই নেই, তুমি জানো কাল সংকোচন, দৈর্ঘ্যের সংকোচন হয়। তো তোমাকে অবশ্যই এমন ভাবে সূত্রটা লিখতে হবে যাতে করে এলটা ছোট হয়, এল নটটা বড় হয়। এবং এই সম্পর্কটা তোমাকে তো মনে রাখতে বলছি, এটাই আর কি। ঠিক আছে, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তাহলে বাইরে থেকে কেউ মাপলে ছোট দেখাবে, ওখানে থেকে যদি কেউ মাপে নর্মাল, এর প্রপার লেন্থ, যে ফ্রেমে আছে সেই ফ্রেমে যদি মাপে। তাহলে এখন আমাকে বলো, ধরো ধরো হচ্ছে কিরকম, কি বলবো, অঙ্ক করতে করতে এই জিনিসগুলো ক্লিয়ার হবে যদিও। ধরো আমি যদি এখানে এরকম করে বলি তোমাকে, এই এটা উম, এটা হচ্ছে ভি বেগে যাচ্ছে, এই যে লাঠিটা ভি বেগে একটা ওর গতি আছে। ঠিক আছে, ভি বেগে গতিশীল, এই ভি বেগে যাচ্ছে। তাহলে বাইরের কেউ এখানে যদি এই লাঠিটার দৈর্ঘ্য মাপে, তাহলে এক্স কোনটা মাপবে, এল নাকি এল নট? আর এখানে ধরো এই লাঠিটার উপরে একজন কেউ আছে, হ্যাঁ, তাহলে এ কি মাপবে, ধরো এ, এটা বি, বি কি মাপবে, আর এ কি মাপবে, এরটা কি হবে, বি এরটা কি হবে, এল কোনটা হবে, এল নট কোনটা হবে, এইটুকু বলো, তাহলে কাজ শেষ। বলো বলো। বাইরের কেউ, এ, বাইরের কেউ, ঠিক আছে, সে কোনটা মাপবে, আর তোমার এই যে বিটা সেই লাঠিটার উপরেই আছে, সে কত মাপবে, রাইট? আর এ, বি কত মাপবে, এল, এইটুকুই। তাহলে এল নটটা হলো আমাদের কিন্তু প্রপার লেন্থ, বুঝছো? প্রপার লেন্থ বা প্রকৃত দৈর্ঘ্য, এই কথাগুলো বিভিন্ন ভাবে আসতে পারে, প্রকৃত দৈর্ঘ্য। আর এলটা হলো স্থির কেউ গতিশীল কাঠামোর কোনো কিছু মাপতেছে। স্থির কেউ গতিশীল কাঠামোর কিছু মাপতেছে, এই, তাইলে হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে কনফিউজ হয়েও না। এবং অবশ্যই এল ইজ লেস দেন এল নট, প্রপার লেন্থ থেকে এলটা, ঠিক আছে, এটা সবসময় ছোট হবে। বাইরে কেউ যখন কোনো কিছু মাপবে সে ছোটই মাপবে, মানে লেন্থটা। এখন আরেকটা জিনিস এখানে বলে রাখতে হবে আমাকে, সেটা হচ্ছে ধরো এটা কোনটা, যে এই যে কনভার্সন টনভার্সন আমরা করলাম এগুলো বাদ দাও, আমরা কনভার্সন করছি, ভালো কথা। ঠিক আছে, এগুলো বাদ দিলাম। আচ্ছা, হ্যাঁ, এখন ধরে নাও তোমার ওইটা, এটা একটা লাঠি নিছিলাম তাই না, ওটার একটা ওয়ান ডাইমেনশন একটা বস্তু, ওয়ান ডাইমেনশনাল কোন একটা অবজেক্ট ছিল। তো আমাদের অবজেক্টটা যদি এরকম হয় যে 3D টাইপের কিছু, হ্যাঁ, এরকম,
টু এরকম নিয়ে ধরো এরকম কিছু, ঠিক আছে? এরকম কিছু আমি ধরলাম এইখানে একটা ইয়ে আছে, এরকম 3D একটা বস্তু আছে। মনে করো যে এইটা, এটা হচ্ছে এগুলো পিছনের দিকে, এটা সামনে। তো মনে করো যে এটার যে লেন্থটা ওটা হচ্ছে এল, আর এটার যে প্রস্থটা সেটা হচ্ছে বি, এবং এটার যে উচ্চতা সেটা হচ্ছে এইচ, ঠিক আছে? তার মানে লেন্থ হচ্ছে এই বরাবর এল, আর প্রস্থ যেটা, আচ্ছা এখানে তো প্রস্থটাই আমি ইয়াতে রাখছি, ধরো তাহলে এইটা তাহলে প্রস্থ বি, এটা তাহলে ওর লেন্থ এল, আর এটা ওর উচ্চতা এইচ, ঠিক না? এটা তো তাহলে এই যে গতিশীল আছে এস প্রাইম কাঠামোতে এই বস্তুটা আছে, এবং এই বস্তুটার যে প্রস্থটা সেটা দিক, সেই দিক বরাবর তোমার এই ফ্রেমটা গতিশীল হচ্ছে, ঠিক আছে? মানে প্রস্থ বরাবর গতিশীল হচ্ছে, মানে এই বরাবর গতিশীল হয়েছে, দৈর্ঘ্য বরাবর কিন্তু গতিশীল হয়নি। ফলে যখন লেন্থটা চেঞ্জ, এই বস্তুটার কিন্তু বিটা চেঞ্জ হয়ে যাবে। মানে তুমি যদি এই বস্তুটার ইয়া মাপো, বি মাপো, এল মাপো, এইচ মাপো, তুমি যখন বি মাপবা তখন তুমি মাপবা কি জানো? ধরো এটা যেহেতু প্রাইম, আমরা এগুলো প্রাইম নিলাম সব, বি প্রাইম, এইচ প্রাইম, এল প্রাইম, যেহেতু এটা প্রাইম কাঠামোতে আছে, তাহলে তুমি বি প্রাইমটা কত মাপবা? আহ, যেহেতু আহ, তুমি বি যেটা মাপবা, বুঝছো? তোমার যেটা মাপা অনুযায়ী তুমি যেটা মাপবা সেটা বি হবে এটা, যে বি প্রাইম বি নট, রুট ওভার 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। কিন্তু তুমি যদি এল মাপো সেটা এল প্রাইমের সমান হবে, তুমি যদি এইচ মাপো সেটা এইচ প্রাইমের সমান হবে। কেন? কারণ এইচ প্রাইম এবং এল প্রাইম বরাবর তোমার কোনো গতি নেই। তোমার যে গতিটা আছে এস প্রাইম কাঠামো সেটা হচ্ছে বি প্রাইম বরাবর বা বি বরাবর, প্রস্থ বরাবর। তো প্রস্থ বরাবর গতিশীল হলে প্রস্থটা টুকু চেঞ্জ হবে, কিন্তু উচ্চতা এবং দৈর্ঘ্যে কোনো চেঞ্জ হবে না। যে বরাবর গতিশীল সেই বরাবর লেন্থ টুকু চেঞ্জ হবে, বাকি কোঅর্ডিনেট গুলো একই থাকবে। এটাই বোঝাইতে যাচ্ছে আর কি, ঠিক আছে? তার মানে এল, এল প্রাইম, এইচ, এস প্রাইম দুইটা কাঠামোতে একই হবে, কিন্তু ওই যে এই প্রস্থ বরাবর যে গতিশীল এর জন্য প্রস্থটা আলাদা আলাদা দুইজন দেখবে। কেন এটা হচ্ছে? যখন আমরা লরেন্স ট্রান্সফর্ম পড়তেছিলাম তখন আমরা দেখছিলাম না লরেন্স ট্রান্সফর্মের সময় কি হচ্ছিল, যে এক্স, আমরা দেখতেছিলাম যে এক্স প্রাইমটা হচ্ছিল এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর সময়টাও চেঞ্জ হচ্ছিল। কিন্তু এই যে তোমার ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই হচ্ছিল, জেড প্রাইম ইকুয়াল টু জেড হচ্ছিল, আমরা দেখছিলাম না? এই জন্য যে বরাবর গতিশীল হবে সেই বরাবর লেন্থ টুকু চেঞ্জ হবে, বাকি লেন্থ গুলো সেমই থাকবে, বা বাকি লেন্থ গুলো দুইটা ফ্রেম থেকে একই দেখা, পৃথিবী থেকেও হোক, রকেটে কেউ হোক। বুঝতে পারছি? এইটা দিয়ে কিন্তু ম্যাথ আসবে, এবং তুমি বুঝতে পারতেছো কিরকম ম্যাথ আসবে। তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে, এবং সামনে আমরা এরকম ম্যাথ দেখবো, ঠিক আছে? সামনে দেখা যাবে, এইটাই আর কি। তো এখন আমাকে তাহলে অঙ্ক করা লাগবে, এই অঙ্কটার অ্যান্সার বলো কি হবে। এখানে এল কোনটা, এল নট কোনটা? 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল, তার প্রস্থ বরাবর এত বেগে চলমান হলে ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত হবে? এল কোনটা হবে, এল নট কোনটা হবে, এটা বলো। বের করতে বলছে কি, আর হচ্ছে আমরা ধরবোটা কি, 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল, তার প্রস্থ বরাবর এত বেগে গতিশীল। ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত?
বলো বলো, জলদি বলো। তিনটা উত্তর দিবা। হয় বলবা এল, হয় বলবা এল নট, না হয় বলবা পারবো না। বলো কোনটা। কি বের করতে বলছে? জলদি বলো। না পারলে বলো, ওইটা বলো যে ভাই পারতেছি না, বুঝতেছি না। রাইসা, কিছু কথা শুনতে পাচ্ছি না তোমার, কি বলতেছে? হুম, এটা এল। আচ্ছা, এই এল নট বের করতে হবে, তাই তো? ওকে, প্রথম কথা, এটার উত্তরটা যেটা হবে, আচ্ছা, কি বলছে, আমাদের কি বলছে? কোনো পরিবর্তন হবে না? কেন হবে না? তাই? এখানে দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এখানে এটাই বলতেছিলাম যে এখানে হচ্ছে তোমার 1 মিটার দৈর্ঘ্য, এই দিক বরাবর 1 মিটার, এবং তোমার জিনিসটা দৌড়াচ্ছে এইদিকে, সেই সেই বরাবর তো কোনো চেঞ্জ আসবে না। তো পরিমিত দৈর্ঘ্যের মানটা 1 মিটারই হলো, যা ওইটা আছে সেটাই। ওটা এত বেগে গেলেও কোনো সমস্যা নাই। এটাই আর কি। আচ্ছা, এটা তো একটা ওরকম ট্রিকি প্রশ্ন ছিল, এইটা এটা দেখি। গতিশীল একটি রকেটের দৈর্ঘ্য তার স্থির দৈর্ঘ্যের অর্ধেক পাওয়া গেল, রকেটের দ্রুতি কত, এটা বের করতে বলছে। তাহলে এখানে সবকিছু তো বলে দিচ্ছে যে স্থির দৈর্ঘ্য, আচ্ছা হ্যাঁ বলো দেখি, এখানে কোনটা সম্পর্কটা কি? এ ইকুয়াল কি বলছে, অর্ধেক পাওয়া গেছে, স্থির দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে এ ইকুয়াল টু এন নট বাই টু, নাকি এন নট ইকুয়াল টু এল বাই টু, কোনটা ধরবো আমরা? উপরেরটা না নিচেরটা? হ্যাঁ, উপরেরটা। বলছে যে গতিশীল একটি রকেটের দৈর্ঘ্য, এটা হচ্ছে এল, তার স্থির দৈর্ঘ্যের, দ্যাট ইজ এল নট, আহ এত পাওয়া গেল, রকেটের দ্রুতি কত। তাহলে এল ইকুয়াল টু এল নট বাই টু। তো এখান থেকে এই সম্পর্ক তো তুমি জানো, এবং তুমি জানো এল এবং এল নট এর মধ্যে কি সম্পর্ক, যে আমরা জানি এল ইকুয়াল টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এল বাই এল নট হচ্ছে কত হবে, রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে আমরা বের করতে পারি যে এল বাই এল নট কত, হাফ। তো এখানে হাফ বসাই দাও, রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন বাকি কাজটা আশা করি করতে পারবা, টিটা বের করতে পারবা। এটুকুই ছিল। এরপরে, ভূপৃষ্ঠের সাপেক্ষে এত বেগে গতিশীল একজন নভোচারী 30 সেন্টিমিটার ব্যাসের একটি প্লেটে দুপুরের খাবার 20 মিনিটে সম্পূর্ণ করলো। ভূপৃষ্ঠে থাকা একজন পর্যবেক্ষকের সাপেক্ষে ওই প্লেটের ব্যাস কত হবে ও খাবার সময় কত মনে হবে? ওকে, এটা বলছে কিভাবে করব। ভূপৃষ্ঠের সাপেক্ষে 0.6 বেগে একজন গতিশীল, গতিশীল বানানো ঠিক আছে, হ্যাঁ, গতিশীল একজন নভোচারী 30 সেন্টিমিটার ব্যাসের একটি প্লেটে দুপুরের খাবার খাচ্ছিল 20 মিনিট সম্পূর্ণ সম্পূর্ণ করে। এখন কোনটা কি বলছে ওটা খালি বলো, তাহলে কোনো ব্যাপারই না। এই যে একটা প্লেট, এই যে একটা প্লেট, এইটা হচ্ছে আমাদের এই, তাহলে নভোচারী ওই প্লেটটা দেখছে এটা 30 সেন্টিমিটার, ঠিক আছে? নভোচারী দেখছে ওটা হচ্ছে 30 সেন্টিমিটার, এবং মানে প্লেটটা, এবং সে 20 মিনিট ধরে খালো। তাহলে আমাকে বলো এই 20 সেন্টিমিটার এটা কি এল নাকি এল নট, এবং এই 20 মিনিটটা এটা টি নাকি টি নট, তাহলে হয়ে যাচ্ছে। বলো বলো, কি হবে? এটা তো ভি, এটা কি হবে? 30 সেন্টিমিটার তো ব্যাস বলছে, তাহলে আমার তো ব্যাস ধরা লাগবে। ব্যাসই ধরে।
বলো। হুম, হলো না। সহজ একটা প্রশ্ন, তোমাকে প্লেটের ব্যাস চাইছে, তোমাকে এটাও বলেনি যে ক্ষেত্রফল বের করো প্লেটটা, তাহলে তো আরো কঠিন হতো। জাস্ট ব্যাসটাই চাইছে, তা আরো সহজ। আবার সময় চাইছে, সহজ একটা ম্যাথ। কি হবে বলো? এটা এটা কি ধরবো, আর এই যে এটা আর এটা কি ধরবো, তাইলে হয়ে যাচ্ছে, আর অঙ্ক করে দিতে হবে না। এই সূত্র দুটো এটা, ইকুয়াল টু টি নট রুট ওভার রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর একটা হচ্ছে এল ইকুয়াল টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। জাস্ট খালি বলো কি বের করতে হবে। হুম, এটা কি? হুম, এল, আচ্ছা, হ্যাঁ। আর এটা? ঠিক আছে, বলো। প্লেটে খাবার, দুপুরের খাবার 20 মিনিটে সম্পূর্ণ করছে, এটা কি হবে? এটা কি এল না? তাহলে কি এটা? অন্য কি রে বলো, কিছু তো বলতে হবে। বুঝবো কিভাবে, ভুল ভাবতেছো নাকি সঠিক ভাবতে, চুপ করে থাকো কেন? হ্যাঁ, এল আর এটা হচ্ছে টি নট, তাহলে কি তোমাদের মনে হয় এটাই সঠিক? ওইটা এল হবে, এটা টি নট হবে? প্রশ্নটা একটু ভালোভাবে পড়ো। ভূপৃষ্ঠে থাকা একজন পর্যবেক্ষকের সাপেক্ষে ওই প্লেটের বেশ, এটা কি হবে, এল নট? জানি, এটা বোধহয় এল হইতে পারে। আর এই 20 মিনিটটা বোধহয় টি হইতে পারে। আচ্ছা, 20 মিনিটটা টি নট কেন বললা রাইসা? বলার কারণটা আমি শুনতে চাচ্ছি, বাই। আমাদের যে টি নট এবং এল নটটা ছিল, সেগুলো হচ্ছে যে কোনো ঘটনাটা যে কাঠামোতে ঘটতেছে সেই কাঠামোর সময়টা যদি আমাদেরকে দেওয়া থাকে সেটা হবে টি নট। বা এখানে তো খুব স্পষ্ট ভাবে বলে দিছি, ভূপৃষ্ঠে থাকা একজন পর্যবেক্ষকের সাপেক্ষে তোমার ওই প্লেটের ব্যাস চাইতেছে, খাবারের সময় চাইছে, তার মানে ভূপৃষ্ঠে আসছে সে। তাহলে সে ওই নভোযানে যা হচ্ছে সব, ওই খাবারের সময়টা মাপবে টি, এবং ব্যাসটা মাপবে হচ্ছে এল, তাই না? আর নভোচারী প্লেটটা কোথায় আছে? নভোচারী আমি তো প্রতিবেদনটাও দেখালাম যে যে ফ্রেমে আছে ওই ফ্রেমে তোমার লাঠিটা আছে। তো নভোচারীর প্লেটটা কোথায় আছে, খাইছে কে? নভোচারী। তাহলে সে আপসে, তাহলে সেটা এল নোট হবে না? এল নোট হবে। এবং নভোচারী দেখছে যে 20 মিনিটে সে খাবার সম্পূর্ণ করলো, তাহলে ওই ফ্রেমে তো হয়েছে নভোচারী খাইছে এবং নভোচারী বলছে, তো সেটা টি নট। ভূপৃষ্ঠে থাকা একজন তাহলে টি আর এল মাপবে না? তো এই জিনিসটা কি বোঝা যায় না, নাকি কনফিউশন আছে এখনো? হুম, বুঝছো কি না বলো, বুঝছো কি না? না বুঝলে আরেকবার বোঝাচ্ছি, সমস্যা নাই। বুঝছো? রে, আইসা বুঝছো? তোমাকে আরেকবার বলি। আমরা কি জানি?
এল নট, এই যে আমি এখানে এল এল লিখছি কেন, এল নট হবে। আমি এখানে কি মানে আমরা কি জানি যে কোনো একটা ঘটনা যে ফ্রেমে ঘটবে সে ফ্রেম, সেটা হবে টি নট। বাইরে কেউ মাপলে সেই ঘটনাটা হবে টি। তাহলে এই 20 মিনিট ধরে যে খাইছে, নভোচারী খাইছে, তো সে সেই সময়টা হচ্ছে টি নট। আর তোমার ভূপৃষ্ঠে থাকা একজন পর্যবেক্ষকের সাপেক্ষে ওই খাবার সময়টা চাইতেছে, তার মানে সেটা টি। বাইরে কেউ মাপবে, টি। এরপরে এল নট 30 সেন্টিমিটার ব্যাসের একটি প্লেটে খাইছে, এবং প্লেটটা কোথায় আছে, নভোচারীতে। এবং তোমার এখানে চাইছে এটা কি, ভূপৃষ্ঠে থাকা একজন পর্যবেক্ষকের সাপেক্ষে সেই ব্যাসটা কত, তার মানে কি, বাইরের কেউ, অন্য কারো জিনিস আমি মাপতেছি, তাহলে সেটা এল হবে না। এটা মনে রাখবে আছে, অন্য কারো জিনিস যদি মাপি তাহলে সেটা সবসময় এ নট ছাড়া আর কি, শুধু এল টি, বা সামনে ভর আসবে, ভর এম। আর নিজেরটা যদি মাপি তাহলে সেটা এল নট টি নট। হ্যাঁ, এটা আর কি, বুঝতে পারছি। আমার ফ্রেমে যদি ঘটে, যেমন নভোচারী ফ্রেমে ঘটছে, নভোচারী ফ্রেমে প্লেট আছে, নভোচারী ফ্রেমে ঘটনা, নভোচারী খাইছে, তো ওগুলা টি নট, এল নট। বাইরে পৃথিবী থেকে আমি এল আর টি মাপবো, বুঝতে পারছি। অন্য কি বললো, এখনো বোঝা যাচ্ছে না? সমস্যা নাই, নেটের প্রবলেম হতে পারে। রাইসা রাইসা, তোমার কি প্রবলেম ঠিক হয়েছে? সবকিছু শোনা যাচ্ছে? তো আচ্ছা, এখন যাচ্ছে, তাহলে এখন বলি। দেখো, তোমার ফ্রেমে মানে তুমি যখন অন্য কারোটা মাপবা সেটা হবে এল আর টি, যখন তুমি নিজেরটাই মাপবা তখন হচ্ছে হবে এল নট টি নট। ঠিক আছে? ওই যে প্লেটটা ছিল ওটা নভোচারীর ওখানে ছিল। আরে, কানেকশন লস্ট হয়ে যাইতেছে, বুঝছো? যাই হোক, আরেকবার বলি। তোমার প্লেটটা নভোচারীর ফ্রেমে আসছিল এবং নভোচারী খাইছে, ফলে ও যেগুলো মাপবে সেগুলো হবে এল নট আর টি নট। আর বাইরের কেউ, ভূপৃষ্ঠে থাকা কোনো পর্যবেক্ষক, সে তো আর ওই ফ্রেমে নাই, সে যা মাপবে সেগুলো হবে এল এবং টি, বুঝছো? তাহলে এখানে এল টি হলো আমাদের বের করতে হবে, এল নট আর টি নট দেওয়া আছে, রেকর্ড থাকবে। তাও যদি বুঝতে না পারো, আমি বোধহয় এই জিনিসটা 3বার বললাম তখন থেকে, একটু দেখে নিও। বুঝতে পারছো এমনি সাপসা? হ্যালো? 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 বুঝতে পারতেছো কিনা তোমরা? কথা শোনা যাচ্ছে? ওকে, তাহলে বুঝতে পারছি, আজকে তাহলে আর হচ্ছে না। আজকে আমরা এখানে ব্রেক দিয়ে দিব। যদিও আরো অনেকগুলো ম্যাথ ছিল, আর অনেক কিছু পড়াইতে যাচ্ছিলাম, আজকে নেটটা খুব প্রবলেম করতেছে, এভাবে পড়া যাবে না। আজকে এখান থেকেই আমরা নেক্সট ডেতে পড়বো, কালকে পড়বো। কালকে ডেট দেওয়া আছে, ঠিক আছে? কালকে আমরা পড়বো।